এইভাবে নামলো কেন, গানটাকে জীবিকার রাস্তা হিসেবে বেছে নিল কেন, এটা আগে জানতে হবে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। যে হুলিগান বা দস্যুরা বা পাষণ্ডরা, তারাই অনির্বাণের কাজ কেড়ে নিয়েছে, পেটের ভাত কেড়ে নিয়েছে, তাই অনির্বাণকে গান গেয়ে রোজগার করতে হচ্ছে। দেখুন, সনাতন ভারতে পৌঁছতে গেলে তো পিছিয়ে যেতে হবে, সবাই এগিয়ে যায়, চলুন আমরা পিছিয়ে যাই, এটা কোন মন্তব্য? সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, সবাই এগিয়ে যায়, আমরা একটু পিছিয়ে যাবো। শরীরের ভেতর কেটে যে চিকিৎসা অপারেশন আবিষ্কার করা তো সনাতনে। ভাই অনির্বাণ জানেন না? চাই তো আমরা সেই গান শুনতে চাই, যারা তার পেটের ভাত কেড়ে এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে কাজ করতে দিচ্ছে না, অভিনয় করতে দিচ্ছে না। ভাই, তোমার গানে এগুলো বাদ কেন? চাই আরো সেগুলো উঠে আসুক। অনির্বাণ ভট্টাচার্যের একটি গান যা তোলপাড় করেছে টলিপাড়া সহ রাজনীতির সভাকে, কিন্তু একজন স্বনামধন্য ব্যক্তি হয়ে এরকম কুরুচিকর মন্তব্য এবং সনাতন ধর্ম নিয়ে বারবার তার বিরূপ মন্তব্যের কারণ কি, তা আজকে জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রুদ্রনীল ঘোষ। রুদ্রদা, একজন নমস্কার প্রথমে সিটি সিনেমাতে এরকম একজন স্বনামধন্য ব্যক্তি যার থেকে এটা কখনোই আশা করা যায় না, তো তুমি তার এই যে গান এবং এই যে শো এর কনসেপ্ট, এটাকে কিভাবে দেখছো? না, গান বাজনা করা তো ভালো, এবং মানে মজা করেও প্রচুর গান হতে পারে, সেটাও ভালো। কিন্তু ঘটনাটা হচ্ছে যে অনির্বাণ গান গাইতে এইভাবে নামলো কেন, গানটাকে জীবিকার রাস্তা হিসেবে বেছে নিল কেন, এটা আগে জানতে হবে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। অনির্বাণ ভট্টাচার্য বেশ কয়েক মাস ধরে অভিনয় করতে পারছেন না টলিউডে। অনির্বাণের গানের ব্যান্ডের নাম হচ্ছে হুলিগানিজম, তাই তো? হুলিগানিজম। যে হুলিগান বা দস্যুরা বা পাষণ্ডরা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচালনা করে, তারাই অনির্বাণের কাজ কেড়ে নিয়েছে, পেটের ভাত কেড়ে নিয়েছে, তাই অনির্বাণকে গান গেয়ে রোজগার করতে হচ্ছে। এটা প্রথমেই বেদনার, এটা হওয়ার কথা নয়। আমরা প্রত্যেকেই যারা অভিনয়ের মেজাজে বা অভিনয়ের গুণে মানুষের ভালোবাসা পেয়েছি, তাদের একটু খেয়াল রাখতে হয় যে আমরা এমন কয়েকটা বিষয়ে কথা বলবো না বা বলতে নেই, বা আলটপকা মন্তব্য করতে নেই, যেখানে অনেক মানুষের হৃদয় ব্যথাতুর হতে পারে, তারা কষ্ট পেতে পারেন। রাজনৈতিক পছন্দ অপছন্দ, চাপানুতর, এগুলো তো চলেই। আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি ধরি, শাসক দল তৃণমূল আছে, বিরোধী দল বিজেপি রয়েছে, অতীতের শাসক দল সিপিআইএম এরও লোকজন রয়েছেন। আমাদের অভিনেতাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কোনো সমর্থক বা কর্মী রয়েছেন, যেমন অফিসে থাকে, আদালতে থাকে, পাড়ায় থাকে, ঠিক তেমনই ফিল্ম ইন্ডাস্ট্রির এই জীবিকাতেও রয়েছে। আমাদের মত প্রকাশের পছন্দ অপছন্দের কথা বলবারও আছে, এটা স্বাভাবিক ঘটনা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমরা যে কোনো দলের যারা রাজনৈতিক সমর্থক, আমরা আমাদের যারা আদর্শগত বিরোধী বা কোনো একটা ঘটনা নিয়ে যাদের সঙ্গে মিলছে না, সেটা নিয়ে আমরা নিজেদের মতো করে অনেক কথা প্রকাশ করতে পারি। আবার অনেক অনেক সময় গানে, লেখায়, যেমন আমিও কবিতা লিখি এবং তা সারা বিশ্ব জুড়ে ভাইরাল হয়। ভাইরাল তো আমি করি না, মানুষ করেন। তো সেখানে নানান ধরনের তির্যক মন্তব্য আসে, করাও যায়, কিন্তু ব্যক্তিগতভাবে কারুর
নাম নিয়ে, নাম উল্লেখ করে করার, এগুলো থেকে বিরত থাকা উচিত। যাই হোক না কেন, আজকে অনির্বাণ গান গাইছেন, ও আমার ভাই, আমার বন্ধু, সহকর্মী। আমিও প্রত্যাশা করি যে টলিগঞ্জের যে হুলিগানরা ওর কাজ কেড়ে নিয়েছে, অভিনয় করতে দিচ্ছে না, তারা পরাস্ত হোক এবং অনির্বাণ একসঙ্গে সে অভিনয় ফিরে আসুক এবং আমরা একসঙ্গে অভিনয় করি। তখন আমাদের বিভিন্ন রকম আলোচনা, মত পার্থক্য হতে পারে, সেটা খুব সুস্থতার জায়গা। কিন্তু দৃষ্টি আকর্ষণ করবার জন্য তিনটে রাজনৈতিক দলের নেতাদের নাম বা ইনডিরেক্টলি সেই নামগুলো নেওয়া, বা মোদি আছে টেনশনে, বা সিপিএম কেন জিরো, তার পাল্টা উত্তর আমার কুকুরের নাম হিরো, একদম এই ধরনের কথাগুলো ব্যঙ্গাত্মক হলেও একটু বেশি বাড়াবাড়ি ধরনের আমার মনে হয়েছে। আর যদি রাজনৈতিক কোন রকম বিরুদ্ধাচারণের জায়গায় যেতেই হয়, তো তাহলে সরাসরি দাঁড়িয়ে ভাই অনির্বাণ তিনি বলুন যে আমি এই রাজনৈতিক দলের সমর্থক, তো তাই আমি আমার কাউন্টার মতামত হিসেবে এগুলো বলছি, যাদের শুনবার তারা শুনুন, যাদের শুনবার নয় তারা শুনবেন না। তোমার কি মনে হয় যে একজন স্বনামধন্য ব্যক্তি এবং এত জনপ্রিয় একজন অভিনেতা হয়েছে, যেহেতু এইগুলো করেছে, আমরা অনেকেই তো স্বনামধন্য এবং অনেকেই জনপ্রিয়, তো আমরা কি মাথা কিনে নিয়েছি? একদম তাই, আমরা কারুর মাথা কিনে নিইনি। আমার 25 বছর হয়ে গেল ফিল্ম ইন্ডাস্ট্রি, তিনি তার থেকে কম সময় এসেছেন, বা তার থেকে আরো কম সময় কেউ আসতে পারেন, বা আরো কেউ সিনিয়র হতে পারেন। আজকে বাংলা ভাষায় প্রশ্ন করা নিয়ে আমাদের তো দেখে শেখার, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের সবার অভিভাবক, তিনি প্রকাশ্যে বলেছিলেন যে বাংলা ভাষা নিয়ে হোয়াই ডোন্ট ইউ বলে একটা কথা বলেছিলেন, যে আপনি কেন বাংলায় প্রশ্ন করছেন, ইংরেজিতে করুন। সেটাকে নিয়ে মানুষ দুঃখ পেয়েছিলেন। তখন তার তো অসুবিধা হয়নি। আমাদের সবার থেকে বড় যে মানুষটা, তিনি যখন এই কথাটা বলতে পারেন যে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, আমি এভাবে বলতে চাইনি, তো তাহলে পরিষ্কার আমার খারাপ লেগেছে এবং আমি দুঃখ প্রকাশ করছি, মিটে গেল। আমরা কেউ মাথা কিনে নিইনি। তো তির্যক মন্তব্য, বিদ্রুপ, ব্যঙ্গ জায়গা থেকে কথা আসতে পারে, কিন্তু সেখানে আমার সমস্যাটা হয়েছে অন্য জায়গায়, এবং আমার মতো প্রচুর মানুষের, হয়তো অনেকে খেয়াল করেননি, পরে খেয়াল করেছে। ভাই অনির্বাণ অযাচিত ভাবেই সনাতন এসে গেছে, আর সনাতনী, আরে সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি। দেখুন, সনাতন ভারতে পৌঁছতে গেলে তো পিছিয়ে যেতে হবে, সবাই এগিয়ে যায়, চলুন আমরা পিছিয়ে যাই, এটা কোন মন্তব্য? সনাতন ধর্ম মানে পিছিয়ে যাওয়া, পিছনের ভারতে যাওয়া। চরম মূর্খ মানুষও জানেন যে সনাতন শাশ্বত এবং চিরন্তন। সনাতনে কখনো পর্যন্ত অন্যকে আঘাত করে, অন্যকে ছোট করে বড় হতে বলা হয় না। পৃথিবীর প্রাচীনতম ধর্মই হচ্ছে সনাতন, যা সব ধর্ম মানেন। আর ভাই অনির্বাণ এটা জানেন না, বিস্ময় লেগেছে। সনাতন মানে পিছিয়ে যাওয়া। ভাই অনির্বাণ, আমরা যারা অভিনয় করি, এই সনাতনের শিক্ষা যা ভরতমুনি দিয়েছিলেন, সেই নাট্যশাস্ত্র থেকেই কিন্তু পরিষ্কার এই জগতের কাজগুলো করা। অভিনেতা ভাই অনির্বাণ জানেন না, পরে ব্রেক স্টেজে বাকি অন্যান্য থিয়েটারের লোকজনেরা, পণ্ডিতরা, দিকপাল্লা, তারা অন্য যুক্তি নিয়ে এসেছেন, অন্য মাধ্যম নিয়ে এসেছেন, আলাদা। তিনি জানেন না আজকে যে চিকিৎসা বিজ্ঞান, সেটা তো পরিষ্কার সুশ্রুত মুনি আর চরক মুনির হাত ধরেই তৈরি হয়েছে সারা বিশ্বে। এটা তো সনাতনেরই শিক্ষা। শরীরের ভেতর কেটে যে চিকিৎসা, অপারেশন আবিষ্কার করা তো সনাতনেরই। ভাই অনির্বাণ জানেন না, এখনো বহু প্রাচীন সারা পৃথিবীতে যে চিকিৎসা জগৎ আছে, সেখানে মূর্তি হিসেবে
সুশ্রুত বা চরকমণির মূর্তি রয়েছে। অস্ট্রেলিয়া মেডিকেল সায়েন্সের সামনে সব থেকে বড় করে রাখা সেই মূর্তি, আরো পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে। আর্যভট্ট শূন্য যদি না আবিষ্কার করতেন এই সনাতনের গুরুকুল পদ্ধতিতে পড়াশোনা করে, তো তাহলে আজকে সারা পৃথিবী এবং অনির্বাণ বাবু কত রোজগার করছেন সেই হিসেবে করতে পারতেন না। আমার মনে হয় ভাই বড় ব্যস্ত, ওই জন্য জানেন না অনেক কিছু। আমার কি মনে হয় যে অনির্বাণ দা অনেকটা ইনসিকিউরিটির জন্য আমি বলতে পারবো না, কেউ তো জিজ্ঞাসা করেন সনাতন ভারতে যাওয়া মানে পিছিয়ে যেতে হবে। ভাই উনি সনাতন, নিজে একজন সনাতনী, তিনি তার পদবী ভট্টাচার্য, তিনি তার এই কথার মধ্যে দিয়ে তার পরিবারকে এবং সমস্ত সংখ্যাগুরু মানুষকে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে যারা রয়েছেন তাদের ভাবাবেগে আঘাত করেছেন। তার তো এই অধিকারটা নেই। আমরা কেউ খেলোয়াড় হিসেবে, কেউ অভিনেতা হিসেবে, কেউ অন্য কোনো বিষয় একটু পরিচয় পরিচিতি পেয়েছি মানে কি আমরা যা খুশি তাই বলতে পারি? কি পারি না, বরং উল্টে আরো অনেক দায়িত্ববোধ বেড়ে যায়। সবাই এগিয়ে যায়, চলুন আমরা পিছিয়ে যাই। ভাই সনাতন রয়েছে বলেই, সনাতনীরা রয়েছে বলেই ভাই অনির্বাণ বা বেশ কিছু লোকজন রয়েছেন যারা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে বেঁচে বর্তে রয়েছেন এবং এই কথাগুলো বলে যাচ্ছেন। সনাতন বসুধৈব কুটুম্বকমের কথা শেখায়, অস্ত্র নিয়ে অন্য ধর্মের মানুষকে মারবার কথা শেখায় না। একদম তাই। তাই সেক্ষেত্রে আমার মনে হয় যে ভাই অনির্বাণের অনেক কিছু জানার অভাব রয়েছে। যে কোনো ধর্মের মানুষের সম্পর্কে তাদের ভাবাবেগে আঘাত দিয়ে আমি কম জানি অথচ মনে করছি বেশি জানি বলে এই ধরনের মন্তব্য করলে তাকেও যারা ভালোবাসেন, পছন্দ করেন, তাদের ভাবধারায় তো আঘাত লাগবে। আমি জানি না, আমি ভাই অনির্বাণ তিনি চেয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেন তিনি সনাতনীদের অ্যাটাক করা এবং ছোট করা না জেনে, সনাতন তো ছোট হবে না, সনাতন এবং সনাতনীরা রয়েছেন, থেকে যাবেন, সেই জন্যই তিনি পরিষ্কার প্রোগ্রাম করতে পারছেন। তিনি কি চান যারা ফতোয়া জারি করে বলে গান বাজনা করা যাবে না, ছবি দেখানো যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, সেই ধর্মের কি তিনি প্রচার করতে চাইছেন না জেনে? আমি জানি না। এ চরম দুর্ভাগ্যজনক কথাবার্তা। তিনি অনেক গম্ভীর গম্ভীর কথাবার্তা বলেন, মাঝে মাঝে শুনি, কিছু কিছু কথা ভালো লাগে, কিন্তু হঠাৎ করে যেচে সনাতন এসে গেছে, সনাতনী, আমি সনাতন ধর্মের কথা বলছি, সনাতন ভারতে যেতে গেলে পিছিয়ে যেতে হবে, এটা কে বলেছেন? এটা তো চরম অজ্ঞানতার কথা। এবং শাসক দলকে নিয়ে বা বিরোধী দলকে নিয়েও যে না, যারা তার কাজ কেড়ে নিয়েছেন সেই কথা বলার ভাই অনির্বাণের তো হিম্মত হোক আগে, আর নাহলে তিনি কোন একটা পার্টিকুলার, যদি নিরপেক্ষতার সঙ্গেই কথা বলতে হয় তাহলে তিনি কি নিরপেক্ষতার সঙ্গে এই টিচারদের চাকরি চুরি করা, টিচারদের পিটিয়ে রক্তাক্ত করা, এই শাসক দলের অত্যাচারকে সমর্থন করেন? সেটা নিয়ে গান বাঁধুন, গান বাঁধুন আরজি করকে নিয়ে, গান বাঁধুন কসবা একদম রেপকাণ্ডকে নিয়ে গান বাঁধুন। তিনি চাই তো আমরা সেই গান শুনতে চাই, যারা তার পেটের ভাত কেড়ে এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে কাজ করতে দিচ্ছে না, অভিনয় করতে দিচ্ছে না। ভাই তোমার গানে এগুলো এগুলো বাদ কেন? চাই আরো সেগুলো উঠে আসুক, গান শুনতে চাই ভাই তোমার। কিন্তু কোন ধর্মকে নিয়ে কথা বলা বন্ধ করো, বিশেষ করে উদ্দেশ্য প্রণোদিত বা কম জেনে হাব ভাব করে এই ধরনের কথাবার্তা বলা কোন ধর্মের সম্পর্কেই নয়। এ আমায় ব্যথিত করেছে, তাই আমি বলেছি ক্ষমা চাওয়া উচিত। তখন কোথায় কি হয়ে যাবে তো বলা যায় না। একদমই তাই। এবং এটা নিয়ে উত্তাল একটা রাজ্য চলছে, মানে অনির্বাণ ভট্টাচার্যের কাছ থেকে এটা মানুষ কখনোই আশা করতে পারে না। এবং কুকুরদের যাদের এই যে আদালতে এত কেস, এত মামলা, এত কিছুর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামলো, কুকুরদের আধার কার্ড এসব দিয়ে কি হবে, এই সমস্ত পাঞ্চ লাইন গানে ব্যবহার করা, মনে হয় না তার থেকে এটা আশা করা যায়। আমি জানি না আপনারা কি আশা করে বসে আছেন তার থেকে। তুমি কিভাবে দেখেছো এত বছর তো একসঙ্গে ইন্ডাস্ট্রি? আমি তো অভিনেতা হিসেবেই ওকে দেখি, বাস, এর বাইরে তো কিছু দেখি না। কেন আমি দেখবো? এবং রঘু ডাকাতের পর বলেছে আমার হাতে আর কোনো কাজ নেই, আমি আর ইন্ডাস্ট্রিতে ফিরতে পারবো কিনা, এও তাদের নিয়ে গানটা লিখুক না কেন? যদি শিরদাঁড়া থাকে আমার ভাইটি, আমি তো বলছি আমি ওর পক্ষে রয়েছি। যারা ওর এ কাজ আটকেছে তাদের বিরুদ্ধে আমি কথা বলি, কিন্তু যখন ওই হুলিগানরাই আমার কাজ আটকেছিল তখন এই ভাই অনির্বাণরা কোনো কথা বলেনি। তিনি আরজিকর আন্দোলনে যে মায়েরা, বোনেরা, দাদারা সবাই রাস্তায় নেমেছিলেন,
তিনি সেটাকে নিয়ে অবজ্ঞা করে উন্নাসিকতার সঙ্গে বলেছেন ওসব রাস্তায় নেমে টেমে কিছু হয় না। আমি তো তখন কোনো কথা বলিনি। আপনারা কিসের এক্সপেকটেশন রাখছেন? ওনাকি রাজা রামমোহন রায় নাকি? একজন অভিনেতা হিসেবে তো অনেক বড় জায়গায় তো আছে। তাতে কার কি কত বড় বলুন তো, কত বড়, কতগুলো ব্লকবাস্টার দিয়েছেন উনি। উনি তাহলে নিজেকে যে একরকম, এটা আপনাদের ভুল ধারণা বা ভুল ধারণা ইচ্ছা করে প্রচার করছেন আপনারা। আমাদের না, আমাদের তো তাহলে কথাটা বলছেন কেন? আমাদের থেকে দেখা তিনি আগে বন্ধু একটা জিনিস জানতে হবে, আমরা প্রত্যেকেই সিনেমার গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেকটা লোক, কেউ একা এখানে কোনো কিছু করতে পারেন না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনোদিন বলতে পারেন, একদম জিৎ, দেব, যারা মেইন স্ট্রিমের আরো বড় স্টার, যাদের অনেক বড় দর্শক, তারাও কোনোদিন বলতে পারেননি, বলতে পারেন না। অভিনয় অনেকজন মিলে পরিষ্কার একটা গল্প তৈরি হয়। হ্যাঁ, সেখানে কিছু মূল চরিত্র থাকে। দেব যেমন ব্যবসা দিচ্ছে, এই তো একসঙ্গে ধূমকেতু করলাম, দেব এবং আমাকে নিয়েই তো মূল গল্প। তাতে কি হয়েছে? আমাকে 10টা মাথা হয়ে গেছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমার প্রশংসা হচ্ছে। তো তুমি এইগুলো থেকে কি করে আলাদা রাখো রুদ্রদা? তুমি কখনো ওই নিজের না, আমি কেন, আমি কথাটা বল, আমি একজন রাজনৈতিক কর্মীও বটে, ডেফিনেটলি। আমি তখন পরিষ্কার আমার স্পষ্ট করে আমি আমার মতামত রাখি যে আমি এই রাজনৈতিক মতে বিশ্বাস করছি, তাই আমি এই বিষয়টাকে এইভাবে কাউন্টার করব। অনির্বাণ সবে একজন অভিনয় করা শুরু করেছে, সবে একটু একটু তার নাম হয়েছে, মানুষ তাকে অ্যাকসেপ্ট করেছেন, তার দায়িত্ববোধ আরো বাড়ছে। আমি চাই ঈশ্বরের আশীর্বাদে, জানি না সনাতনকেই বিশ্বাস করতে চায় না, ছোট করে, কোন ঈশ্বরকে বিশ্বাস করে এটা আমি জানি না, যে কোনো কারো, যাই হোক, ওর গুরুজনদের আশীর্বাদেই অন্তত একটু যেন আরো ভালো ভালো কাজ করে। যে হুলিগান ওর কাজ কেড়ে নিয়েছে তাদের ধিক্কার জানাই, এবং অনির্বাণ যেন সুস্থ জায়গায় ফিরে আসে কাজ করবার মতো, তাকে এই ধরনের কথা বলবার আর প্রয়োজন না পড়ে। আর যদি পড়ে তো তাহলে সরাসরি কোনো রাজনৈতিক দলে করুন না। একবার গান গেয়েছিলেন অনির্বাণ, আমরা অন্য কোথাও যাব না, এই দেশেতেই থাকবো। অনির্বাণকে বা অনির্বাণের বন্ধুদের বা ভারতবর্ষের কোন ভারতবাসীকে কে বলেছিল অন্য দেশে চলে যেতে হবে জানি না। হ্যাঁ, বিদেশিদের বা অনুপ্রবেশকারীদের সারা পৃথিবীতেই বলা হয় যে দেশ থেকে এসছেন সেই দেশে ফিরে যান। এটাকে কি অনির্বাণেরা সমর্থন করে নাকি? উনি পারবেন অন্য যে কোনো দেশে ঢুকে যেতে? বর্ডার টপকে পারেন না তো। ফলত কেউ ওনাকে ভুল বুঝিয়েছিল, তাই উনি ওই গানটা গেয়েছিলেন। স্ট্যান্ড ঠিক করতে হবে। আমি ভালো অভিনয় করছি, একটু একটু ভালো গান করছি, তার মানে আমি তো মাথা কিনে নিতে পারি না, বা এমন কোনো মন্তব্য করে ফেলতে পারি না যে মন্তব্যটা মিথ্যে এবং মানুষের ভাবাবেগে ধাক্কা দিচ্ছে। এটা তো দেখাও আমার কাজ। আমার নিজের মনে হয় যদি কোনো আবেগ থেকে করে ফেলে তাহলে সেটা সংশোধন করে ফেলুন। এখনো পর্যন্ত অনির্বাণের কোন সিনেমা মূল চরিত্রে তিনি এমন কোন জায়গায় আসেননি যেখানে ব্লকবাস্টার হয়ে গিয়ে হল ভেঙে পড়েছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বিরাট বড় লাভবান হয়েছে। বুম্বাদা, দেব, জিৎ, আবির এদের মতো করে চেষ্টা করছে, নিশ্চয়ই হয়তো হবে। তার আগে থেকে যদি আপনারা ট্যাগ দিয়ে দেন তাহলে ওকে বড় হবার আগে থেকেই যদি আপনারা বড় দেখিয়ে দেন তাহলে ওরই ক্ষতি করে দেওয়া হবে। ডোন্ট ডু ইট প্লিজ। আমি শেষ প্রশ্নে আসবো। অনির্বাণ ভট্টাচার্য বলেছেন যে শাসক দলের সঙ্গে থাকলেই কাজ পাওয়া যায়। তো তুমি তো বিরোধী দলের হয়ে কাজ করো, তুমি তো সুপার ডুপার হিট সিনেমা দিচ্ছ, তো সেই ক্ষেত্রে এই যে কথাগুলো বা এই যে ট্যাগলাইন, কোথায় বলেছি শাসক দলের সঙ্গে থাকলে কাজ পাওয়া যায়? উনি বলেছেন অনেক অনেক ইন্টারভিউতে উনি বলেছেন যে শাসক দলের সঙ্গে থাকলে না, ও স্পষ্টভাবে কখন এই ধরনের কোনো কথা বলে না। খুব মেপে জেপে বাঁচিয়ে টাচিয়ে চলতে জানে। ও কখন এই ধরনের কথাবার্তা বলেনি। আমি শাসক দলের কনস্ট্যান্ট বিরোধিতা করি, এবং যে সিনেমাগুলো বেরিয়ে এখন আমার নাম হচ্ছে, এটা হওয়া একদমই উচিত নয় যে কে কোন দলে সেইটা দিয়ে আমি আটকে দেবো, মানুষকে কাজ করতে দেবো না। শাসক দল এই ঘটনা তো কনস্ট্যান্ট ঘটিয়েছে এবং এগুলো অন্যায়। আবার বলছি, অনির্বাণের ওপরে যে অবরোধ তৈরি করে রেখেছে তা আমার উপরেও তৈরি করে রেখে দিয়েছে। অধিকাংশ প্রযোজক পরিচালক আমার নিতে গিয়ে ভয় পেতেন। এখন যে কোনো কারণেই হোক না কেন, মানুষের কাছে যে ধিক্কার জানতে পাচ্ছে শাসক দল, তাই সে তার দাঁত নখ একটু বন্ধ করেছে।
বা শুভবুদ্ধির উদয় হয়েছে বিদায়কালে। আমার সিনেমা তো নন্দনে লাগতে দেওয়া হয়নি। আপনি বলতেই পারেন দেব আছে বলে রয়েছে, না একদমই নয়। 2015-16 সালে শুটিং হয়েছিল এই সিনেমার। দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তী ছিলেন, সেই সিনেমা নন্দনে লাগতে দেওয়া হয়নি। আমার প্রচুর সিনেমা নন্দনে লাগতে দেওয়া হয়নি। ফিল্ম ফেস্টিভ্যালে আমি অভিনীত এবং রাহুল অরুণোদয় ও প্রকাশ্যে সিপিএম সমর্থক আমাদের সিনেমা আকাশ অংশত মেঘলা নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালে চলতে দেওয়া হয়নি। কিন্তু আজকে গৃহপ্রবেশ ইন্দ্রজিৎ দাশগুপ্তের 4 বছরে আমি মাত্র 4টে সিনেমা করেছি, অর্থাৎ 1 মাস রোজগার করেছি সারা বছরে, আমায় বাকি 11 মাস চালাতে হয়েছে। আমার গাড়ি বাড়ি বিক্রি হয়েছে, লজ্জা নেই তো বলতে। বরং যারা এটা করেছে অন্যায়টা, তাদের লজ্জা পাওয়া উচিত। তোমার ইন্ডাস্ট্রিতে কখনো ভয় করেছে রুদ্রদা? না, আমার কেন ভয় করবে? এত কিছু হারিয়েছো, এত কিছু আমার 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 না না আমার 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 যারা ভয় পান তাদের আমি একদম ছোট করি না। হয়তো তাদের পরিবার আছে, বাবা আছে, মা আছে, বোন আছে, মেয়ে আছে, তাই তাদের নিজেরা ভয় না পেলেও পরিবারকে বাঁচাবার জন্য ভয় পেতে হয়। কারুর ভয় একটু বেশি থাকে, কারুর একটু কম আছে। আমার হয়তো ভয়টা একটু কম, আমি হয়তো আপোষটা একটু কম করি, কিন্তু বাকি যারা করেন তারা সবাই খারাপ আমি একদম বলবো না, একদম তাদের আমি ছোট করব না। আমার যে প্রযোজক পরিচালকেরা নিতে পারেননি এতদিন ধরে, তারাও ভয় পেয়েছেন ওকে নিলে যদি সিনেমা হলে সিনেমাটা না চালাতে দেয়, যদি না রাস্তাঘাটে শুটিং এর পারমিশন পুলিশ বন্ধ করে দেয়, তাই অনেকে নিতে এসেও পিছিয়ে গেছেন। আমি তাদের ছোট করব কেন? তারা জানেন যে আমি কষ্টের মধ্যে রয়েছিলাম, আছিও। সো হোয়াট? একটা সময় আমি, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, আমরা না খেতে পেয়ে এই শহরটাতে এক বেলা খেয়ে বছরের পর বছর স্ট্রাগল করে বড় হয়েছে। কি করবে এরা? ম্যাক্সিমাম সেই জায়গায় ফেলে দেবে, তার থেকে তো বেশি কিছু করতে পারবে না। তো যাই হোক, এমনটা নয়। আমি আবার বলছি যে অনির্বাণ এই ধরনের কথাবার্তা গুলো বলা বন্ধ করুক, আমরা তাকে অভিনেতা হিসেবে দেখতে চাই। আর তিনি যদি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন তাহলে স্পষ্ট করে বলুন না, তাতে কোনো আপত্তি তো নেই। ধরি মাছ নাছই পানি, এমন যেন আমি সব জানি, এরম টাইপের নয়। সামনে চাই যে সত্যি ও এমন একটা সিনেমায় অভিনয় করুক যেখানে মূল চরিত্রে এবং হলে হাউসফুল বোর্ড ঝুলছে। এখনো তো হয়নি সেটা, তো তাই লাফালাফি না করা উচিত সবার। আমি চাই সেটা হোক। ওর অভিনয়ের এনার্জি অত্যন্ত রকম ভালো, একজন খুব সিরিয়াস অভিনেতা, তার কাজ কেড়ে নেওয়া হয়েছে। এই দেবের সঙ্গে ওর সিনেমা আসছে পুজোতে, রঘু ডাকাত, সেইখানে আমার অঢেল শুভেচ্ছা রইল ওর জন্য, যদি নতুন ধরনের কোন একটা ভালো পারফরমেন্স দেখতে পাওয়া যায়। ডেফিনেটলি, যেমন ধূমকেতুতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস ঘটেছে যে সোকল মেন স্ট্রিমের একজন স্টার, সে নিজের প্রথা ভেঙে সে নিজে ভানু হয়ে উঠেছে বা ইন্দ্রনাথ খাসনবিশ। তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র অভিনয়টাই যাদের পুঁজি, আমার চরিত্র যোগেশ, যোগেশ আর ভানুর কম্বিনেশন লোকের মুখে মুখে ঘুরে বেরিয়েছে। এই সিনেমাতে সব থেকে বেশি ভালো লাগার যে বস্তুটা মানুষ বা দর্শক নিয়ে বেরিয়েছেন, সেটা ভানু যোগেশের এই জায়গাগুলো। তোমার কি মনে হয় যে এটা টাইমলাইনে আসার জন্য? তো আমার নিজের মনে হয়েছে যে অন্তত অনির্বাণ রয়েছেন, আমাদের রূপা গাঙ্গুলি রয়েছে, সৈনী সরকার রয়েছে, ঠিক তেমনি অনির্বাণের অভিনয় বড় স্পেকট্রামে লোকে দেখুক। তোমার কি মনে হয় যে এটা টাইমলাইনে আসা বা স্পটলাইটে থাকার জন্য একটা কোনো? এটা আমি বলতে পারবো না কোন পরিকল্পনাকারীরা ওকে পরিচালনা করছেন বা না করছেন, না কেউ নিজে করছে, এটা তো জানি না, এটা ওর ইচ্ছা। একজন অভিনেতা হিসেবে ওকে স্ক্রিনে দেখতে চাই, ও যাতে আরো বড় নাম হতে পারে, আমি সেটা চাই। আর যদিও কোনো রাজনৈতিক দল করে তাহলে স্পষ্ট করে করুক, নাহলে এরকম বিভ্রান্তি তৈরি হবে, যে আমি একদমই চাই না। আর ও বড় হচ্ছে আস্তে আস্তে, তার আগে থেকে যারা ওকে এত বড় বলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা অনির্বাণের সব থেকে বড় ক্ষতি করছে, ওকে ভুল ভাবিয়ে। কারণ এক্সপেকটেশন মানুষের অনেক বেশি বেড়ে যায়। অত্যন্ত এনার্জেটিক একজন দারুণ অভিনেতা সৌরভ দাস, অনির্বাণ, অম্বরীশ, এই যে ব্যাচটা এসেছে, এদের একটু লালন করা উচিত, অবরোধ না করে।
আর আরেকটু অভিজ্ঞ হোক, আর এই ধরনের ধর্মীয় ভাবাবেগে কথা বলা, বিশেষ করে নিজে একজন স্পেকট্রামে লোকে দেখুক। তোমার কি মনে হয় যেটা টাইম লাইনে আসা বা স্পটলাইটে থাকার জন্য একটা কোনো এটা আমি বলতে পারবো না কোন পরিকল্পনাকারীরা ওকে পরিচালনা করছেন বা না করছেন, না কেউ নিজে করছে, এটা তো জানি না, এটা ওর ইচ্ছা। একজন অভিনেতা হিসেবে ওকে স্ক্রিনে দেখতে চাই, ও যাতে আরো বড় নাম হতে পারে, আমি সেটা চাই। আর যদিও কোনো রাজনৈতিক দল করে তাহলে স্পষ্ট করে করুক, নাহলে এরকম বিভ্রান্তি তৈরি হবে, যে আমি একদমই চাই না। আর ও বড় হচ্ছে আস্তে আস্তে, তার আগে থেকে যারা ওকে এত বড় বলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা অনির্বাণের সব থেকে বড় ক্ষতি করছে, ওকে ভুল ভাবিয়ে। কারণ এক্সপেকটেশন মানুষের অনেক বেশি বেড়ে যায়। অত্যন্ত এনার্জেটিক একজন দারুণ অভিনেতা সৌরভ দাস, অনির্বাণ, অম্বরীশ, এই যে ব্যাচটা এসেছে, এদের একটু লালন করা উচিত, অবরোধ না করে। আর আরেকটু অভিজ্ঞ হোক, আর এই ধরনের ধর্মীয় ভাবাবেগে কথা বলা, বিশেষ করে নিজে একজন সনাতন রক্তের মানুষ হয়ে সনাতনীদের নিয়ে ছোট করা। সনাতন মানে পিছিয়ে যান, আগে না স্যার, সনাতন মানে এগিয়ে যাওয়া। পড়াশোনা করলেই বুঝতে পারবেন সনাতনের সময় যে কালচার, যে বিজ্ঞান, হয়তো অনির্বাণ জানে না যে আমাদের দেশে পরিষ্কার মিশনারি শিক্ষা পদ্ধতি, খ্রিস্টানীয় যে পদ্ধতিতে, মাদ্রাসা পদ্ধতি, আমাদের ইসলামিক পদ্ধতিতে, এই দুটো শিক্ষাকে রেখে দেওয়া হয়েছে। অথচ যারা সংখ্যাগুরু মানুষ, আমাদের যে গুরুকুল পদ্ধতি শিক্ষা, সেইটা প্রথমে মুঘলরা তুলে দেয়, তারপর কংগ্রেস দল তুলে দিয়েছিল। এবং এই গুরুকুল শিক্ষা পদ্ধতিতে ধর্মচর্চা, বিজ্ঞান চর্চা একসঙ্গে হতো, সংস্কৃতি চর্চা এবং শরীর চর্চা, এই সবকটা একসঙ্গে হতো। বোধহয় আমার ভাই অনির্বাণ জানেন না, ব্যস্ত তো, জানলে নিশ্চয়ই এরপর অন্য কথা বলবে। এরপর ইন্ডাস্ট্রিতে কাজে ফিরতে পারবে বলে তুমি মনে করো? কারণ কেন ফিরবে না? ইন্ডাস্ট্রি কি তৃণমূলের মাফিয়াদের কবজায় থাকার জায়গা নাকি? আমার মনে হয় তারাও নিজেদের শুধরে নিচ্ছেন, যারা এই দাদাগিরিটা করতেন। কেন কাজ কেড়ে নেওয়া হবে অনির্বাণের? আমি অনির্বাণের যারা কাজ কেড়েছে বা যাদের কাজ করা হচ্ছে, শুধু অনির্বাণ নয়, আমারও তো করা হয়েছিল, তখন বাকি সবাই চুপ ছিল। আবার বলছি 2021-এ কালো ব্যাচ লাগিয়ে টেকনিশিয়ান ভাইদের বাধ্য করা হয়েছিল আমার বিরুদ্ধে মিছিল করতে। তখনই আমার এই ভাই অনির্বাণ বা বাকিরা, তখন সবাই চুপ করেছিলেন। আগুন একটা ঘরে লেগেছিল, তখন বাকিরা, প্রতিবেশীরা দেখছিল। আজ আগুন তাদের ঘরে গেছে, আমি দেখছি না, বিশ্বাস করুন, আমি তাদের হয়ে প্রতিবাদ করছি। এটা তো করা উচিত। এইটা না মনে হয় রুদ্রদা, তুমি যেহেতু ওই মানে মাঠেতে লড়াইয়ের মাঠ থেকে উঠেছো, তো তাই তুমি বোঝো যে অন্যের ঘরে আগুন লাগলেও কি জ্বালা হয় এবং নিজের ঘরে আগুন লাগলেও কি জ্বালা। না, আমি শুধু এইটুকু আবেদন করি, আমার শাসক দলের পক্ষ থেকে যারা যারা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে পরিচালনা করবার দায়িত্বে রয়েছেন, তাদের কাছে অনুরোধ, সারা ভারতবর্ষে এত কড়া নিয়ম নীতি নেই সবকটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যা পশ্চিমবঙ্গে আপনারা চাপিয়ে রেখে দিয়েছেন। এটাতে মানুষ আপনাদের ভালোবাসছে না। একে পশ্চিমবঙ্গে জীবন জীবিকা নেই, 12-15 হাজার থেকে 20 হাজার টাকা মাইনে পায় একজন শিক্ষিত ইঞ্জিনিয়ার, তারা চলে যাচ্ছেন অন্য রাজ্যে। শিক্ষিত ছেলে মেয়েদের কাজ করার জায়গায় যদি মানুষের মনোরঞ্জনের জন্য শিল্পের জায়গাটা থেকে থাকে, সেখানে যদি আপনারা নানা রকম ফতোয়া তৈরি করে দেন বন্ধু, তাহলে মানুষ তো আপনার কি ভালোবেসে দেখবে না ঘৃণার চোখে দেখবে? নিশ্চয়ই আপনারা ঘৃণা চান না। আপনারা তো অনেকগুলো দোষ ত্রুটি শুধরাবার চেষ্টা করছেন শেষ বেলায় এসে, তো একটুখানি শুধরে নিলে কি হয়েছে? বরং অনেক ভালো ভালো নতুন নতুন প্রযোজক, পরিচালক, অভিনেতারা তারা এসে কাজ করবেন, নতুন নতুন টেকনিশিয়ানরাও আসবেন, ইন্ডাস্ট্রিটা বড় হবে। কেন নিয়ম নীতি চাপিয়ে এই অবরোধটা তৈরি করে দেওয়া? আপনারা যারা পরিচালনা করছেন তৃণমূল সরকারের পক্ষ থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি, আপনারা আপনাদের সঙ্গে মতানৈক্য হয়ে গেলেই প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের উপরে অবরোধ, বয়কট, ফতোয়া দিয়ে দিচ্ছেন। তাতে তো মানুষ ঘৃণা করছে আপনাদের। আর আপনারা তো ভালোবাসা চান। যদি ভালোবাসা না পান তাহলে ভোট পাবেন কি করে? তুমি বাইরে গিয়ে কাজ করতে চাও? আমার 2-3টে তো হিন্দি কাজ হয়ে গেছে এবং প্রশংসিত। হ্যাঁ, তো আমাকে তো, আমি ময়দান করলাম, অজয় দেবগঞ্জি তার পরের ছবি হিন্দিতে করতে বলেছিলেন কাজলজির সঙ্গে। একটা অন্য কাজ নেওয়া ছিল, সেই ব্যস্ততার জন্য করা হয়নি। তারপর কে কে মেননের সঙ্গে কাজ করলাম,
তারপর অন্য একটা কাজের কথাও হচ্ছে, বাংলায় কিছু কাজ রয়েছে। যাই হোক, আবার লোকজন কাজে ডাকছেন আমাকে ভয় ভীতি ভুলে। ভয় তো কাটতে হবে, মানুষের ভয় কেটে গেছে। যাদেরকে মানুষ ভয় পেতেন পশ্চিমবঙ্গে, তারা নিজেরাই এত ভয় পেয়ে গেছে যারা মানুষকে ভয় দেখাতেন। তো ফলে এটাই সময়ের নিয়ম হয়তো। রুদ্রদা, তুমি কখনো স্টার হতে চেয়েছো? আমি তোমাকে একজন ভালো অভিনেতা হিসেবে ছোট থেকে এখনো অবধি আমি তোমাকে সেইভাবে দেখেছি, অভিনেতা হিসেবে যে চরিত্রগুলোকে বিশ্লেষণ করেছে পর্দার আজকের দিনে সামনে। সেটাই তো স্টারডাম। সানগ্লাস পরলে তো এখন স্টার হয় না কেউ, এটা আগে হতো, আগে নিয়ম ছিল। সুন্দর সুন্দর গান গাইছেন, পিছনে সুন্দর সুন্দর দৃশ্য, একটা ঘুষিতে 20 জন উড়ে পড়ে গেল, সেটাকেই বলা হতো স্টারডাম। এটা মানুষ পছন্দ করতেন, এটা ছিল। তারপর তো পাল্টে গেছে। এখন যারা স্টার তারাই তো নিজেরা অভিনেতা হওয়ার চেষ্টা করছেন। এটা তো দারুণ। বেঁচে থাকবে তো গল্প আর পারফরমেন্স। দেব যে চেষ্টাটা করেছে, সে তো বেঁচে রয়েছে আজকে ভানু হয়ে, ইন্দ্রনাথ খাষ্ট বিষয়ে ধূমকেতু চরিত্রে। একদম। সে তো দেব হয়ে থাকবার চেষ্টা করেনি, অপূর্ব অভিনয় করেছে। আমি জিতের খাঁকি বলে যে ওয়েব সিরিজটা হলো, ব্রিলিয়েন্ট অভিনয় করেছে। তো তারা তো চেষ্টা করছেন অভিনেতা হয়ে উঠবার জন্য। সারা পৃথিবীতে অভিনেতাটা শব্দই তো সম্মান পায়। তো আমরা তো সবাই মিলে সেটা করার চেষ্টা করব। এবার কেউ কারোর সঙ্গে তুলনা হয় না। দেব যেটা পারেন আমি সেটা পারবো না, আমি যেটা পারি সেটা অন্যেরা পারবে না। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা রং রয়েছে। ঠিক তেমনই আমাদের বাকি যারা অভিনেতারা রয়েছেন, শাশ্বত চ্যাটার্জি হোক, এদিকে সৌরভ দাস হোক, অম্বরীশ হোক, অনির্বাণ হোক, বা বাকি অন্যান্য যে অভিনেত্রীরা রয়েছেন, অভিনয়টাই পুঁজি। আজকে শুভশ্রী অসাধারণ অভিনয় করছে। আজকে সে পরিণীতা, সেখান থেকে পরিণত হয়ে উঠলো ব্রিলিয়ান্ট অ্যাক্টিং করে। তারপর সবাই জানি যে আমরা, আমারই সঙ্গে করা ছবি ইন্দ্রজিৎ দাশগুপ্তের গৃহপ্রবেশে, সেখানে তিতলি হয়ে কি মার্ভেলাস অ্যাক্টিং করেছে। প্রত্যেকেই তাকে অভিনেতা হতে হবে। দেখুন, স্টারডামের সঙ্গে অভিনয়ের যোগাযোগ না থাকলেও চলে। স্টার তারকা হয়ে ওঠার সঙ্গে সবসময় অভিনয়ের যোগাযোগই থাকবে এমনটা নাও হতে পারে। আমার কাউকে দেখতে ভালো লাগলে, তার অ্যাপিয়ারেন্স ভালো লাগলে আমরা তাকে স্টার বানিয়েই ফেলি, তাই না? কিন্তু যখন কোনো অভিনেতা তার অভিনয়ের জন্য স্টার হয়ে ওঠেন, সেটা তার কাছে একটা মজবুত সম্পদ হয়। পরিষ্কার তারকা তো তারাই। কিছু ম্যাগাজিন ঠিক করে দিয়েছে যারা রাত্রিবেলা সানগ্লাস পরে তারা স্টার। সেটা সেই ম্যাগাজিন বা সেই মিডিয়ার দুর্বলতা, অভিনেতা অভিনেত্রীদের নয়। আজকের কথা রইলো এখানেই। কেমন লাগলো কথা? এবং আমাকে একটা জিনিস বলো, তুমি এই ঘটনাগুলোর মধ্যে সব থেকে বেশি কি দুঃখ পেয়েছো না রাগ হয়েছে? দুঃখ পেয়েছি, আমি দুঃখ পেয়েছি। অনির্বাণকে আমি ভালোবাসি, আমি স্নেহ করি। তার সঙ্গে আমার কোনো বিষয়ে মতের মিল অমিল হতেই পারে, সেটাই খুব স্বাভাবিক। আমাদের বাড়িতেও একগাদা রাজনৈতিক মত পথের বাবা মা, ছেলে মেয়ে, শাশুড়ি বৌমা তর্কাতর্কি ঝগড়া করে, কিন্তু এটা আমাদের বাড়িটাকে তো আগলে রাখতে হয়। যেমন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, রাজনীতি বা সমাজবোধের জায়গাটা মানুষের দায়িত্ব। আর ওই কাজ করাটা সেটা তাদের ভালোবাসা, আলাদা তো দিক। আমাদের কথা যারা শুনছেন তারা কেউ ব্যবসায়ী হতে পারেন, কেউ চাকরিজীবী হতে পারেন, কেউ বাড়িতে থাকা মানুষ হতে পারেন, কেউ গৃহবধূ হতে পারেন। যারা সংসারের কাজ করেন, কম কঠিন কাজ নাকি যে মায়ের আমাদের হোম ম্যানেজমেন্ট চালান, চাকরি করার থেকেও কঠিন কাজ সেটা। কারণ সেখানে কৈফিয়ত দেওয়ার কাউকে থাকে না। নিজের সঙ্গেই আমার মা মাসের শেষে কি করে চাল কমে গেছে সেটাকে দিয়েও নিজে ফ্যান ভাত খেয়ে আমাদের খাওয়াচ্ছেন, এই ম্যানেজমেন্টটা আমার বাবা করতে পারেন নাকি অফিসে গিয়ে? আমাদের রেসপেক্টটা তো দিতেই হবে। তো প্রত্যেকটা কাজ যারা করেন তাদের রাজনৈতিক মতামত গুলো তো আলাদা আলাদা থাকতেই পারে। তা বলে কি মারামারি করবো, রক্তারক্তি করবো বাড়িতে? তা তো নয়। যাই হোক, তো আমি দেখি সবাই মিলে যাতে আমরা একসঙ্গে কাজ করবো, আর ডেফিনেটলি মতের মিল অমিল থাকবে, এটাই তো বৈচিত্র্য। একদমই তাই, পরিবারে যেটা হয় সিম্পল। ঠিক তেমনই ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের পরিবার। এই তো বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, কালকে একসঙ্গেই আমরা একটা অনুষ্ঠানে ছিলাম। নওশাদ সিদ্দিকী, দেখা হলো, কথা হলো। একটা স্বাস্থ্য বিষয়ক একটা সেমিনার ছিল ডক্টর কুণাল সরকারের, সেখানে আমরা উপস্থিত ছিলাম। কি আমরা মারামারি করবো?
তা তো নয়। ডেফিনেটলি আমরা যখন নির্দিষ্ট জায়গায় থাকবে সেইখানে আমরা চুল চেরা একে অপরকে তুলোধনা করব, কিন্তু বাকি সময়টা তো নয়। যারা অফিসের বস তিনি হয়তো বিজেপি করেন, যিনি অফিসের চিফ অ্যাকাউন্টেন্ট তিনি হয়তো তৃণমূল করেন, আর একজন হয়তো স্টাফ যিনি ডেটা এন্ট্রি করছেন তিনি হয়তো সিপিএম করেন। তো বলে তিনজনকে অফিসে খুনোখুনি করবে নাকি? তাহলে কি জীবন চলবে নাকি? বাজার করতে গিয়ে বাজারওয়ালাকে জিজ্ঞেস করবো, এই তুমি আলু বিক্রি করছো, চাল বিক্রি করছো, তুমি কি চাল চোর না তৃণমূল? তাহলে তোমার থেকে চাল কিনবো, এ হয় নাকি? নাকি দুম করে একটা তৃণমূলের লোক গিয়ে পরিষ্কার বলছে, এই তুমি কুমড়ো বিক্রি করছো গেরুয়া রঙে, গাজর আর কুমড়ো, তুমি কি বিজেপি? তাহলে কিনবো না। কেউ পরিষ্কার ধরুন যে দুটো ডিম বিক্রি করছে, তার দিকে তাকে যদি কেউ বলে আপনি কি কমরেড, তাহলে আপনার ডিম আমি নেব না। এইভাবে কি জীবন চলতে পারে না? আমাদের মতের বিভিন্নতা থাকবে, কিন্তু কাজটা তো করতে হবে, সমাজকে তো চলতে হবে। এই তর্কাতর্কি, বিতর্ক, আলোচনা, মতের অমিল এগুলো থাকবেই, কিন্তু সেক্ষেত্রে রাজনৈতিক যদি পরিচয় থাকে তাহলে আমি কোনো কথা বললাম ভালো। আর যদি আমি সবার সমালোচনা করতে যাই তো তাহলে সবার আগে আমার পশ্চিমবঙ্গটাকে অশান্ত করছে কে বা কারা? কারা মানুষের পেটের ভাত কেড়ে নিচ্ছে? ভাই অনির্বাণের কোন হুলিগানরা কাজ কেড়ে নিয়ে ওকে হুলিগানিজমের ব্যান্ড খুলতে বাধ্য করলো? সেইটাকে বলুক, তখন তো ভাল লাগবে। আজকের আড্ডা হইলো এখানে, কেমন লাগলো এবং রুদ্রদা থেকে কি শিখলি? প্রত্যেকদিন তোমার থেকে মানুষ নতুন করে শেখে, হয় হাসতে শেখে, নাহলে জীবনের একটা কোনো পদক্ষেপ। দেখো আমার একটা জিনিস মনে হয় যে আমি জ্ঞান দেওয়া খুব গম্ভীর এরকম করে বলা টাইপের লোক নয়। আমি অত্যন্ত সাধারণ মানুষ, ছিলাম, আছি, থাকবো। মানুষের নাম কখনো বাড়ে কখনো কমে, মানুষের কাজ দিয়েই অচেনা মানুষেরা তাকে ভালোবেসে নাম তৈরি করান, সে যদি সেই কাজে ফাঁকি মারে মানুষ তাকে সরিয়ে দেন। আমরা প্রত্যেকেই অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসি। যারা আমাদের কথা শুনছেন বা আমাদের যে ভাই ক্যামেরা করছেন, যাকে দেখতে পাওয়া যাচ্ছে না, তিনি, তুমি, আমি, আমাদের প্রত্যেকেরই জীবন আছে, স্ট্রাগল আছে। এমনটা নয় আমি বিরাট স্ট্রাগল করে শুধু বড় হয়েছি, তোমার স্ট্রাগলটা জানা যাচ্ছে না। নামটাম হয়ে গেলে লোকে তার স্ট্রাগল নিয়ে গল্প করে, আর সেই গল্প যারা শোনে তাদেরও স্ট্রাগল হয়তো অনেক 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 কঠিন। তো তাই প্রত্যেকের থেকেই শেখার আছে। হয়তো কেউ গুছিয়ে কথা বলতে পারেন বা অনেকে পারেন না, হয়তো কেউ গুছিয়ে প্রতিবাদ করতে পারেন, অনেকে পারেন না, কেউ দুনয়কে পা দিয়ে চলতে পারেন, আর অনেকে চলতে চান না। সবার থেকে শেখার আছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।